বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত শিক্ষার্থীদের কান ধরে উঠবস করানোয় সমালোচনার মুখে ডাকসু নেতা। দুঃখ প্রকাশ করে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করে এনসিপি নেতা আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য। চাঁদাবাজদের ঠেকাতে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী থিম সংয়ের শিল্পীর পরিচয় নিয়ে ধোঁয়াশা। এআই নির্মিত বলছেন নেটিজেনরা। শিল্পীদের অনুরোধেই গোপন রাখা হয়েছে পরিচয়, দাবি এনসিপির। শেখ হাসিনা দেশে থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধীরা সরকার গঠন করতে চায় বলে অভিযোগ। নির্বাচন উপলক্ষে টানা 5 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়, যার নাম হরহামেশি থাকে সংবাদের শিরোনামে, তবে সম্প্রতি শিক্ষা কিংবা গবেষণা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতাদের সিগারেট কেলেঙ্কারি, বিকৃত স্লোগান থেকে শুরু করে এবার ডাকসু নেতার অসৌজন্যমূলক আচরণের জের ধরে আলোচনায় এসেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে বহিরাগত কিছু শিক্ষার্থী খেলতে গেলে তাদের চরমভাবে হেনস্থা করে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2A এই ঘোষণা দেন তিনি। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে ওঠবোস করানোর দুটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র চাকমা। শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত শিরোনামের পোস্টে সর্বমিত্র লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। ডাকসুর এই সদস্য লেখেন, উদ্বেগজনক বিষয় হলো এই পরিস্থিতির সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিজের পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে সর্বমিত্র বলেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে ওঠবোস করাতে বাধ্য হন। এটি কোনোভাবেই তার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। তিনি স্বীকার করে বলেন, কাউকে এভাবে শাস্তি দেওয়া তার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন। পদত্যাগের ঘোষণায় লেখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, কারোর প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। তিনি মনে করেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, তিনি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হননি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সর্বমিত্র চাকমা। পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদের মধ্যে ঐক্য গঠন হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামে নির্বাচনী পদসভায় তিনি এই কথা বলেন। সরাসরি নাম না নিলেও কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এনসিপির এই নেতা বুঝতে বাকি থাকে না নেটিজেনদের। তার এমন মন্তব্য রীতিমতো রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে দেয়। উদ্দেশ্যপূর্ণভাবে বিএনপিকে ফ্যাসিবাদ বলায় শুরু হয় তীব্র সমালোচনা। এনসিপি নেতা অভিযোগ তুলে বলেন, একটি রাজনৈতিক দল গত 17 বছর সংস্কারের কথা বললেও যখন সুযোগ এসেছে সংস্কারের, তখন তাদের আওয়াজ বন্ধ। পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, গণভোটে না এর পক্ষে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 5 আগস্ট যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে বিতাড়িত করা হয়েছে, তেমনি 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের এই ঐক্যকে নস্যাৎ করে দেবে জনগণ। তিনি আরো বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, তার রক্ষায় আগামী 12ই ফেব্রুয়ারি সঠিক মার্কায় সিল দিতে হবে। 11 দলের প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষকে সুশাসনের দিকে, দীর্ঘকালীন মুক্তির দিকে, সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গত 17 বছর বাংলাদেশে যে খুন, অত্যাচার, জুলুম মানুষ দেখেছিল তার একটি নতুন রূপ গত 16 মাসে মানুষ দেখেছে। অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি দল। এসব চাঁদাবাজ সন্ত্রাসীকে আর দেখতে না চাইলে এবার রাজপথ নয়, ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে বলেও জানান এনসিপি নেতা আসিফ মাহমুদ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে একে একে দলের থিম সং প্রচার করছে তারা। সেই ধারাবাহিকতায় গত 24 জানুয়ারি থিম সং প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে গানটি উন্মোচন করেন দলের কেন্দ্রীয় নেতারা। এনসিপির বরণ করো শাপলা করির মালায় শিরোনামের গানটিতে জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনের সঙ্গে উৎসব ও ধর্মীয় সম্প্রীতি উঠে এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি দলটি। এমনকি গানটির গীতিকার ও সুরকারের নামও প্রকাশ করা হয়নি। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, শিল্পীদের অনুরোধেই এমনটা করা হয়েছে। তিনি বলেন, শিল্পীরা নাম প্রকাশ করতে চাচ্ছেন না, ফলে তাদের অনুরোধকে সম্মান জানিয়ে এনসিপি এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের প্রথম সারির সঙ্গীত শিল্পীরা গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে নিশ্চিত করেছে এনসিপি নির্বাচন কমিটির সদস্যরা। নতুন চোখে বাংলা। এদিকে গুঞ্জন রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা, বলেছেন এটি মানব সৃষ্ট গান, এখানে এআই এর কোনো সহায়তা নেওয়া হয়নি। আগামী নির্বাচনে 10 দলীয় জোটের পক্ষে ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও এনসিপির কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর ইস্কাটনে কুইন্স গার্ডেনে সাংবাদিকদের নাহিদ জানান, বিএনপি আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি তার সমর্থক কর্মীদের ভয় দেখাচ্ছে। নির্বাচনের পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। দীর্ঘদিন পর দেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এবারের নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁও সদরের 29 মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নৌকার কাণ্ডারি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তিনি বলেন, আমাদের বিপদে ফেলে তিনি চলে গেছেন। শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত। বিএনপি মহাসচিব আরো বলেন, বিএনপি রাজনীতি করে ব্যবসার জন্য নয়, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সবাই হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি নাগরিক এবং সবার সমান অধিকার। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল সেই দলই এখন সরকার গঠন করতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটের পরে 2 দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি, ফলে টানা 5 দিনের ছুটি থাকছে। ডোনাল্ড জোন ট্রাম্প নিজেকে প্রেসিডেন্ট অব পিস বলতে পছন্দ করেন তিনি। আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করেন না, জাতিসংঘের কোনো মূল্যই নেই তার কাছে। প্রকাশ্যে জাতিসংঘের সমালোচনাও করেছেন সবশেষ সাধারণ পরিষদের অধিবেশনে। এবার জাতিসংঘের বিকল্প গড়ার পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। বোর্ড অব পিস, বাংলায় বললে শান্তি পর্ষদ। সম্প্রতি দাভোসে এই পর্ষদের সনদ ঘোষণা করেছেন তিনি। মূল কমিটিতে কারা থাকছেন তাও প্রকাশ করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বোর্ড কতদিন টিকবে বা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? এই বোর্ড কি জাতিসংঘের জন্য হুমকি? এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
বোর্ড অব পিস হবে যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ বোর্ড, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর নেতারা থাকবেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জাতিসংঘ বিশ্লেষক মায়া উঙ্গার বলেন, মনে হচ্ছে তিনি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা সংস্থা গড়ে তোলার চেষ্টা করছেন, যার নাম দিয়েছেন বোর্ড অব পিস। এই বিশ্লেষক আরও বলেন, কেউ বলছেন এটি জাতিসংঘ নিরাপদ পরিষদের একটি নতুন বিকল্প মডেল, আবার অন্যদের মতে এটি অন্য সদস্য রাষ্ট্রগুলোর ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ। হোয়াইট হাউসের ওয়েবসাইট জানিয়েছে, এই বোর্ডের নির্বাহী পরিষদে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাজ্যের সাবেক প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও মার্কিন ধনকুবের মার্ক রোয়ান। ডোনাল্ড ট্রাম্প হবেন এই বোর্ডের চেয়ারম্যান। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র ক্ষমতা তার থাকবে, অর্থাৎ তিনিই সর্বেসর্বা। বিশ্লেষক উঙ্গার বলেন, এখানে একটি মজার ব্যাপার হলো এই বোর্ডে 3 বছরের জন্য সদস্য হতে আগ্রহী দেশগুলোর কাছে $1 বিলিয়ন চেয়েছেন ট্রাম্প, অথচ তাদেরকে কি ক্ষমতা দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। বোর্ড অব পিসের সনদ বলছে, আপাতত এর চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প, তবে তার মেয়াদ কতদিন সে ব্যাপারে কিছুই বলা হয়নি। সনদে বলা হয়েছে, চেয়ারম্যান নিজে পরবর্তী চেয়ারম্যান বাছাই করবেন। চেয়ারম্যানকে অপসারণের কোনো ধারাই উল্লেখ নেই 11 পৃষ্ঠার এই সনদে, অর্থাৎ বুঝতেই পারছেন এই বোর্ডে গণতন্ত্রের কোনো স্থান নেই। চেয়ারম্যানের আমন্ত্রণে যে কোনো রাষ্ট্র এর সদস্য হতে পারবে। সদস্যের মেয়াদ 3 বছর, সঙ্গে প্রয়োজন $1 বিলিয়ন। চেয়ারম্যান চাইলে এই মেয়াদ নবায়ন করতে পারবেন। চেয়ারম্যান নিজেই নির্বাহী বোর্ডের সদস্যদের নির্বাচন করবেন এবং তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও তার হাতে ন্যস্ত। নির্বাহী বোর্ডের যে কোনো সিদ্ধান্তে চেয়ারম্যান চাইলে ভেটো দিতে পারেন অথবা যে কোনো সময় বাতিল করতে পারেন। বলা যায়, ট্রাম্পই এই বোর্ডের সর্বেসর্বা, অন্য কারো তেমন কোনো ক্ষমতা নেই। এই সনদের কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলে চেয়ারম্যানের ব্যাখ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। চার্টারের কোনো ধারা পরিবর্তনের জন্য সদস্যদের ভোটের পাশাপাশি চেয়ারম্যানের অনুমোদন বাধ্যতামূলক। চেয়ারম্যান যখনই প্রয়োজন মনে করবেন তখনই বোর্ড অব পিস বিলুপ্ত করার ঘোষণা দিতে পারবেন। এছাড়া প্রতি বিজোড় পঞ্জিকা বর্ষের 21 নভেম্বরের মধ্যে চেয়ারম্যান যদি সংস্থাটির অস্তিত্ব নবায়ন না করেন, তবে এটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। বছরে অন্তত একবার সদস্যদের বৈঠক হবে, সিদ্ধান্ত নেওয়া হবে সংখ্যাগরিষ্ঠের ভোটে। প্রায় 50টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে অনেক দেশ এই বোর্ডে থাকার ব্যাপারে নিশ্চিত করেছে। অনেকে এখনো বিবেচনা করছে 8টি বৃহৎ মুসলিম দেশ সহ বেশ কয়েকটি দেশ এখন পর্যন্ত যোগ দেবে বলে জানিয়েছে। এগুলো হলো ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, আর্জেন্টিনা, মরক্কো, হাঙ্গেরি ও বেলারুশ। আর যোগ দেবে না ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, স্লোভেনিয়া। যোগ দেবে কিনা বিবেচনা করছে ভারত, জাপান, থাইল্যান্ড, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি ও জার্মানি। ক্রেমলিন জানিয়েছে, প্রস্তাবটির বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে এবং সব সূক্ষ্ম বিষয় পরিষ্কার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা হবে। ইসরায়েলি শান্তিকর্মী ডক্টর গেরসন বাস্কিন বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে বোর্ডে আমন্ত্রণ জানানো সমস্যা তৈরি করতে পারে। হয়তো ট্রাম্প ভাবছেন, যদি আমরা ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চাই তাহলে পুতিনকে যুক্ত করতে হবে, তাকে অংশীদার বানাতে হবে। জাতিসংঘের জন্ম একদিনে হয়নি। 1920 সালে জাতিপুঞ্জর সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় 1941 সালের লন্ডন ঘোষণা, এরপর তেহরান সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এরকম বেশ কয়েকটি বৈঠক শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এর জন্ম হলেও এই সংস্থাকে ঘিরে অনেক প্রশ্ন রয়েছে। তবে জাতিসংঘের অর্জনও কম নয়। বিশ্ব শান্তিরক্ষা মিশন, বিশ্ব খাদ্য ও চিকিৎসা সহায়তা, পরিবেশ রক্ষা সহ নানা মানবিক কাজে নিয়োজিত এই আন্তর্জাতিক সংগঠনটি সেই তুলনায় বোর্ড অব পিস নগণ্য। জাতিসংঘের প্রধান একজন মহাসচিব, তবে তার হাতে একচ্ছত্র ক্ষমতা নেই। নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশই এর মূল হোতা। অন্যদিকে বোর্ড অব পিসে ট্রাম্পই সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তিনি যা ইচ্ছা তাই করার অধিকার রাখেন। জাতিসংঘ সব শান্তিপ্রিয় দেশের জন্য সদস্য হওয়ার দরজা খোলা রেখেছে। অন্যদিকে বোর্ড অব পিসে কেবল চেয়ারম্যানের আমন্ত্রণেই যোগ দেওয়া যাবে।
একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা, অন্যদিকে বোর্ড অব পিস অস্থায়ী। চেয়ারম্যান যে কোনো সময় এটি বিলুপ্ত করার ক্ষমতা রাখেন। জাতিসংঘের সনদে ধারা রয়েছে 111টি। এগুলো পরিবর্তন করাও একটি জটিল প্রক্রিয়া। এর জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর সমর্থন প্রয়োজন হয়। তবে বোর্ড অব পিসে ধারা রয়েছে মাত্র 24টি। চেয়ারম্যানের অনুমতি নিয়ে যে কোনো সময় এগুলো পরিবর্তন করাও সহজ। জাতিসংঘ এবং বোর্ড অব পিসের মিলের মধ্যে রয়েছে এই দুটিরই উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। তবে গ্রিনল্যান্ড দখল করতে চাওয়া এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারে নিজ দেশ থেকে তুলে নিয়ে আসা এই প্রেসিডেন্ট কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, প্রশ্ন থেকেই যায়। 3 সন্তানের মা রিনি গুডের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মিনেসোটাবাসী। অথচ এর মধ্যেই ফের আরেকজনকে গুলি করে হত্যা করেছে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা ICE এজেন্ট। 3 সপ্তাহের ব্যবধানে 2টি প্রাণহানির ঘটনায় ট্রাম্প প্রশাসনের উপর চরম ক্ষুব্ধ শহরটির গভর্নর টিম ওয়ালস। অতি সত্বর এই ICE এজেন্টদের শহর থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি। ICU নার্স অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করেন গভর্নর ওয়ালস। বলেন, আপনার পরিকল্পনাটা কি ডোনাল্ড ট্রাম্প? আসলে আপনি কি চান? এই ফেডারেল এজেন্টদের রাজ্য থেকে সরাতে আমাদের কি করতে হবে? আপনি কি ভেবেছেন আমরা ভয়, সহিংসতা আর বিশৃঙ্খলা চাই? তাহলে আপনি এই রাজ্য ও দেশের মানুষকে সঠিকভাবে চিনতে পারেননি। আমরা আইন শৃঙ্খলায় বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি। আর কাউকে মারার আগে মিনেসোটা থেকে এই 3000 অপ্রশিক্ষিত এজেন্ট সরিয়ে নিতে হবে আপনাকে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে অনেকদিন ধরেই আন্দোলন করছে অভিবাসীরা। রিনি গুডের মৃত্যু ও তদন্তের দাবিতে সম্প্রতি এই আন্দোলন আরও বেগবান হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তীব্র এই শীতের মধ্যেও রাস্তায় জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা। সেই আন্দোলন দমন করতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি করে ICE এজেন্ট। নিহত হন প্রেটি। প্রেটি হত্যাকাণ্ডের পরও রিনি গুডের হত্যাকাণ্ডের মতোই ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। দাবি, ICE এজেন্টদের ক্ষতি করতে চেয়েছিলেন প্রেটি। তার কাছে একটি হ্যান্ডগান পাওয়া গেছে, যদিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ভিন্ন চিত্র। ICE এজেন্টদের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো অস্ত্র বের করেননি প্রেটি, বরং প্রেটির মুখে রাসায়নিক স্প্রে ছিটিয়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রায় 10 রাউন্ড গুলি ছোড়া হয়, যা ICE এজেন্ট ও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটা বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের অধীনে ফেডারেল এজেন্টদের এমন কর্মকাণ্ডে নাখোশ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন। মিশেল ওবামা এক বিবৃতিতে বলেছেন, অ্যালেক্স প্রেটির মৃত্যু হৃদয় বিদারক। একই সঙ্গে এটি সব আমেরিকানের জন্য দলমত নির্বিশেষে একটি সতর্কবার্তা। আমাদের জাতির মূল্যবোধগুলো ক্রমেই আঘাতের মুখে পড়ছে। বিপরীতে প্রেটি ও রিনি গুডের মৃত্যুর জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা আইন মান্যকারী নাগরিকদের উপর অবৈধ অভিবাসী অপরাধের স্থান দিয়েছে। ফলে দুঃখজনকভাবে এর ফলেই 2 মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। বিগত কয়েকদিনের সাময়িক দরপতন কাটিয়ে আবারও ইতিহাস গড়েছে স্বর্ণ। আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে এই ইয়েলো মেটাল। গত 2 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম বেড়েছে 93 দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম 23 জানুয়ারি প্রতি আউন্সে প্রায় 4950 মার্কিন ডলারে পৌঁছেছে। আগে মানুষের 22 মধ্যে আগ্রহী বেশি ছিল, এখন 24 মধ্যে আগ্রহী বেশি হয়ে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের ওই যে প্রত্যেকটা আগে আমরা ইন্ডিয়া, বাংলাদেশে ওরা কিন্তু বেশিরভাগ 22 প্রতি আগ্রহী বেশি ছিল। এখন সবাই 24-এ কয়েনে, এমনকি টিটিবারে চলে যাচ্ছে। কারণ এগুলো যাচ্ছে কিছুর জন্য আমার মনে হয়েছে মুদ্রার চেয়ে এই টিটিবারগুলো যদি কিনে রাখে, ব্যাংকে যেমন এফডিআর করে রাখি আমরা, এফডিআর মধ্যে তো একটা প্রফিট আসতেছে না, এর চেয়ে কিন্তু গোল্ডের মধ্যে 50% বেশি আসতেছে আমার মনে হয়। গোল্ড ইনভেস্ট করার মানে নিরাপদ ইনভেস্ট এটা। কারণ দেখেন প্রত্যেকটা ইনভেস্টের মধ্যে ব্যাংকে টাকা রাখার নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গার মধ্যে আপনি টাকা কিনেন, কোনো নিরাপদ নেই, কিন্তু গোল্ডটা হলো নিরাপদ। আমি মনে করি এই জন্য প্রত্যেক কান্ট্রির মানুষ আগের চেয়ে এখন 80% লোক গোল্ডের প্রতি আগ্রহী বেশি হয়ে গেছে। এখন বেশিরভাগ হচ্ছে টিটিবারে বেশি হচ্ছে, 50% জুয়েলারিতে হচ্ছে, 100% টিটিবারে হচ্ছে।
2025 সাল স্বর্ণের ইতিহাসে ছিল এক ব্যতিক্রমী বছর। বৈশ্বিক বাজারে বছর জুড়ে একের পর এক রেকর্ড করেছে স্বর্ণের দাম। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করেই মূল্য নির্ধারণ করা হয়। ফিউচারে সবাই তো বলতেছে আরো উপরে যাবে নাকি 5,000-এর উপরে যাবে, আল্লাহ মালুম কবে কি হইতে যাচ্ছে। গোল্ড অলওয়েজ সেফ ইনভেস্টমেন্ট। যতক্ষণে আমরা ব্যবসা করতেছিল যে দেখতেছি গোল্ড কখনো নিচে নামতেছে না, একটা জায়গায় চলে গেলে ওই জায়গা থেকে আবার স্টার্ট হয়। তো গোল্ড অলওয়েজ সেফ ইনভেস্টমেন্টের জন্য। আমরা কেউ বলতে পারবো না, আসলে জিনিসটা কারো খাতে নেই। এটা ডিপেন্ড করে ওয়ার্ল্ড মার্কেটে কিরকম চলতেছে, ডিপেন্ডেড আমেরিকায় কি করতেছে, ডলার কোন দিকে যাচ্ছে, এটা কেউ বলতে পারবো না আমি কোন দিকে যাই। জাস্ট এটা বলতে পারি সুন উপরে একটু যেতে পারে, সম্ভাবনা বেশি। 5,000 হিট করবে, এটার উপর ডিপেন্ডেড। 5,000 বলতে পার আউন্স, যা ফেব্রুয়ারি মার্চের মধ্যে পার আউন্স 5,000 উপরে হিট করবে বলতেছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন আল্লাহ জানে কোন দিকে কি হতে যাচ্ছে। বেশি মানুষ ইনভেস্টমেন্ট করতেছে, সবাই মনে করতেছে গোল্ড আরো উপরে যাবে। সব দিকে ক্রিপ্টো নিচে কতক্ষণ ডাউন হয়ে যায়, গোল্ড কতক্ষণ ডাউন হয় কেউ অ্যাকচুয়ালি বলতে পারতেছে না। কিন্তু ইনভেস্টমেন্ট অলওয়েজ গোল্ডের জন্য আমি মনে করি বেস্ট। আলহামদুলিল্লাহ, আমাদের তো মেইন ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের। আমাদের এখানে বা কাস্টমার আছে, আর আমরা মেইন বেসিক্যালি কাজ করি আফ্রিকার থেকে, আমরা ইম্পোর্ট করে থাকি। বিশ্ব গোল্ড কাউন্সিল ও বাজার বিশ্লেষকদের তথ্য মতে 2025 সালে স্বর্ণের দাম বছরে অন্তত 57 বারের বেশি পরিবর্তিত হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। দুবাইয়ের গোল্ড মার্কেট বিশ্লেষণে দেখা গেছে 2025 সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় 66% পর্যন্ত বেড়েছে, যা 1979 সালের পর সর্বোচ্চ বার্ষিক উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগের জন্য গোল্ড সর্বোত্তম, কিন্তু ওই দিক থেকে আমরা খানিকটা বলতে পারেন বা বেশি বলতে পারেন আমরা বঞ্চিত হচ্ছি। শুধুমাত্র আমরা পিছিয়ে আছি। বাংলাদেশি যেই পরিমাণ বিনিয়োগ আমাদের এক্সপেকটেশন ছিল সেটা নাই গোল্ডে। এটার একটাই রিজন যে ভিসা নীতি। আসলে এই ভিসা বন্ধ থাকার কারণে এটা যেমন ব্যবসায়ীদের উপরে এফেক্ট পড়ছে, আবার এটার এফেক্ট আপনার শ্রমবাজারও পড়ছে। যারা নিম্ন আয়ের মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে প্রবাস জীবনটাকে তারা বাইছা নেয়, যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যই তো আসলে মানুষ প্রবাসে আসে। ওই দিক থেকে সাধারণ মানুষও বঞ্চিত হচ্ছে, যারা বিনিয়োগকারী আছে তারাও বঞ্চিত হচ্ছে। তো প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন যে উনি হচ্ছে দুই দেশের মধ্যে সমঝোতা করে আমাদের যে সকল সমস্যাগুলো আছে এর মধ্যে এই ভিসা নীতির সমস্যার অবসান হলে আমরা ব্যবসায়ীরও এই দিক দিয়ে আমরা অনেক ভালো কিছু আশা করতেছি, এবং বহির্বিশ্বেও আমাদের উনি যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হবে, এবং দেশে রেমিটেন্সের যেই এটাও আরও অনেক বাড়বে, এই আশা আমার। সব মিলিয়ে 2025 সালে স্বর্ণের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি শুধু বাজার নয়, মানুষের বিনিয়োগ ভাবনা, ব্যয় পরিকল্পনা ও সামাজিক আচরণেও নতুন মাত্রা যোগ করেছে। 2026 সালেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। গত বছরের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ট্রাম্প। তখন পর্যন্ত স্বর্ণের দাম স্থিতিশীলই ছিল, কিন্তু এরপর বিশ্বজুড়ে যা করেছেন ট্রাম্প তাতে অস্থির গোটা বিশ্ব। সেই অস্থিরতার ঢেউ আছড়ে পড়েছে স্বর্ণের বাজারেও। 2025 সালের 27 জানুয়ারি বিশ্ববাজারে আউন্স প্রতি যেই স্বর্ণের দাম ছিল $2,741, সে একই স্বর্ণ 2026 সালের 26 জানুয়ারিতে এসে বিক্রি হচ্ছে $5,076, অর্থাৎ বছর ঘোরার আগেই আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাঝের সময়টাতে গড়েছে একের পর এক রেকর্ড। স্বর্ণের এমন আকাশচুম্বী দাম বাড়ার পেছনে বিশ্লেষকদের অভিযোগের তীর ট্রাম্পের দিকেই। বলা হচ্ছে ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতি, বিশেষ করে উচ্চ শুল্ক আরোপ ও প্রতিনিয়ত শুল্কের হুমকি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়ে দেওয়া, ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি ও গ্রিনল্যান্ড দখল নিয়ে ন্যাটোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনায় অস্থির গোটা বিশ্ব। বাড়ছে মূল্যস্ফীতি, কমছে ডলারের মান। এমন আর্থিক ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। তাছাড়া ভবিষ্যৎ সংকটের কথা ভেবেও এই ধাতু মজুতে ঝুঁকছে কেন্দ্রীয় ব্যাংকগুলো, যা স্বর্ণের বাজারকে করে তুলেছে আরও অস্থির।
স্বর্ণের প্রতি বিশ্বজুড়ে এমন আকর্ষণের কারণ মূলত ধাতুটির স্বল্পতা। এরই মধ্যে স্বর্ণের বেশিরভাগই উত্তোলন হয়ে গেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে 2,16,265 টন স্বর্ণ ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে, যা দিয়ে প্রায় 4টি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরবে। অথচ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে ভূগর্ভে আর মাত্র 64,000 টন স্বর্ণ রয়েছে। এমন বার্তার পর স্বাভাবিকভাবেই এই ধাতুর আকর্ষণ বাড়ছে বিশ্বজুড়ে। ট্রাম্পের শুল্ক নীতি ও সুদ হার কমানোর ঘোষণার কারণে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়ছে বাজারে। বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশে উৎসব ও অনুষ্ঠানে স্বর্ণ উপহারের রীতি আছে। ভারত ও চীনের নাগরিকরা স্বর্ণকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে থাকেন, ফলে ধাতুটির চাহিদা আকাশচুম্বী। কিন্তু এখন স্বর্ণ কিনতে গিয়ে হতাশ হতে হচ্ছে রমণীদের। এবার সেই রমণীদের খানিকটা স্বস্তির কথা শুনিয়েছেন মেটালস ফোকাস গবেষণা সংস্থা নিকোলাস কাবলিস। তিনি বলেন, বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়লেও হঠাৎ এমন কোনো ভালো খবর আসতে পারে যা বিশ্বের জন্য ইতিবাচক হবে, কিন্তু স্বর্ণের দামের জন্য সেটা ভালো নাও হতে পারে। বিক্ষোভ দমনে যে মল ছেটানোর হুমকি দেয়, ক্ষমতা জাহির করতে একটি দেশের প্রেসিডেন্টকে ডেকে এনে শাসায়, তেলের জন্য একটি দেশের প্রেসিডেন্টকে অপহরণ করতেও দ্বিধা করে না, হুমকি দেয় অন্য দেশের দ্বীপ দখলের, তার উপর ভরসা কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরও তাই আস্থা রাখতে পারছেন না জার্মানির অর্থনীতিবিদরা। মার্কিন ভোল্টে থাকা 1,236 টন স্বর্ণকে তাই ট্রাম্পের চোখে পড়ার আগেই দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। জার্মানির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না ট্রাম্প প্রশাসনের। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে দাঁড়ানোয় দেশটির উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে অবশ্য সেখান থেকে সরেও এসেছেন। তবে ডাভোস সম্মেলনে কোনো কারণ ছাড়াই দেশটিকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র না থাকলে আপনারা সবাই এখন জার্মান ভাষায় কথা বলতেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে অপমানজনক হিসেবেই দেখছে ইউরোপ। তাছাড়া ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দেশটিতে অনুষ্ঠিত 2026 বিশ্বকাপ বয়কটের কথাও ভাবতে শুরু করেছে জার্মানি। এ অবস্থায় মার্কিন ভোল্টে স্বর্ণ রাখাকে তাই ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখছে জার্মান বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জাতীয় স্বর্ণ ভাণ্ডার জার্মানির। এর মধ্যে প্রায় 164 বিলিয়ন ইউরো মূল্যের 1,236 টন স্বর্ণ সংরক্ষিত আছে নিউ ইয়র্কে। ট্রাম্প প্রশাসনের অধীনে যাকে এখন ঝুঁকিপূর্ণ মনে করছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেস ব্যাংকের সাবেক গবেষণা প্রধান এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ইমানুয়েল মোক। তিনি বলেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে এত বেশি স্বর্ণ রাখা ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত নির্ভরতা কমানোর স্বার্থে বুন্ডেস ব্যাংকের উচিত স্বর্ণ দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। অবশ্য শুধু মুখই নন, সাম্প্রতিক সময়ে অনেক অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞ একই মত দিয়েছেন। ইউরোপিয়ান ট্যাক্স পেয়ার্স অ্যাসোসিয়েশন এবং জার্মান করদাতা সমিতির প্রধান মাইকেল ইয়ারগারও একই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প অনির্ভরযোগ্য এবং রাজস্ব বাড়াতে তিনি সবকিছু করতে পারেন। তাই ফেডের বোল্টে আমাদের স্বর্ণ আর নিরাপদ নয়। যদি গ্রিনল্যান্ড নিয়ে উস্কানি চলতে থাকে তাহলে কি হবে? ঝুঁকি বাড়ছে যে জার্মান বুন্ডেস ব্যাংক হয়তো আর তার স্বর্ণে প্রবেশ অধিকার পাবে না। তাই এই রিজার্ভ দেশে ফিরিয়ে আনা উচিত। এতদিন দেশপ্রেমের যুক্তিতে স্বর্ণ ফেরানোর দাবি জানিয়ে এসেছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি, কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে সেই দাবি আরো জোরালো হয়েছে। বিরোধী দল গ্রিনস পার্টিও স্বর্ণকে ভূ রাজনৈতিক দাবির গুটিতে পরিণত হওয়ার আগে দেশে ফেরানোর দাবি তুলেছেন। যদিও ফ্রেডরিক মের্সের জোট সরকার স্বর্ণ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে না বলেই জানিয়েছে তার মুখপাত্র স্টেফেন কর্নেলিয়াস। অন্যদিকে স্বর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করেছেন জার্মানির অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ এবং ইফো ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের সভাপতি ক্লেমেন্স ফুয়েস্ট। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার মতো কাজ করবে এবং অপ্রত্যাশিত ফল বয়ে আনতে পারে। স্বর্ণ নিয়ে উদ্বেগের কারণ থাকলেও তা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে জানিয়েছেন সরকারের শরিক দল সোশ্যাল ডেমোক্রেটের সংসদীয় অর্থ বিষয়ক মুখপাত্র ফ্রাউকে হাইলি গেনস্ট্যাট। তিনি বলেন, জার্মানির স্বর্ণ ভাণ্ডার বৈচিত্র্যপূর্ণ। যেহেতু অর্ধেক সোনা ফ্রাঙ্কফুর্টে আছে, তাই আমাদের কার্যক্ষমতা নিশ্চিত রয়েছে। তাছাড়া নিউ ইয়র্কে স্বর্ণ রাখা যৌক্তিক, কারণ জার্মানি, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আর্থিক নীতির দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।